তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে। দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। এদিকে এবার রাজপথে নেমেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য তাণ্ডব করছে। সেনাপ্রধানও সাপোর্ট করেন তাদের। ইউনূস ও জনগণ আতঙ্কে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলেই ভিন্ন। একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী। তবে রাজনীতি করার যে শখটা ছিল সেই 111 সরকারের পর সেটা চিরতরে ওনার মিটা গেছিল। কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি নির্বাচন নির্বাচন বলি। সবাই এখন নির্বাচন নির্বাচন করতেছে, আর বর্তমান সরকার অনির্বাচিত সরকার। কিন্তু যখন 5 আগস্টের পর নতুন এই ইউনূস সরকারের আগমন ঘটে এবং তাদের যাত্রা শুরু হয়, তখন বাংলাদেশটা একটি জঙ্গি রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, সেটি কিন্তু মানুষের কাছে স্পষ্ট। তো ডক্টর ইউনূস, আপনি তো সেই সরকার পরিচালনা করছেন যে সরকারের আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে, যেই ছাত্র নেতারা প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগের কোনো চিহ্ন তারা বাংলাদেশে রাখতে দেবেন না, নিয়মিতভাবে তারা ফ্যাসিস্টের সকল চিহ্ন গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। তো তাহলে কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে, কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে না? অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সরকারের কাছে গুচ্ছ গুচ্ছ পরিকল্পনা রয়েছে। কোনটি ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করা হচ্ছে, কোনটি এর মধ্যে বাতিল হয়ে গেছে। এর পাশাপাশি আরো নানান ধরনের পরিকল্পনা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সরকারি অনুগত যে কিংস পার্টিগুলো রয়েছে। কিন্তু বাংলাদেশ কালকে যে অদ্ভুত একটা নিয়ম জারি করেছে, তারপর আন্তর্জাতিক স্তর রীতিমতো বাংলাদেশকে নিয়ে হাসাহাসি শুরু করেছে। আপনারা জানেন সম্প্রতি একাধিক ইস্যুতে বাংলাদেশ কিন্তু খবরের শিরোনামে উঠে এসছে, যার সর্বশেষ সংযোজন প্যালেস্তাইন ইস্যু। আর এই কথা আমি আপনি বলছি না, বলছেন স্বয়ং মোহাম্মদ ইউনূস। এবং জানা যাচ্ছে ঐক্যমত কমিশনের 2 জন সদস্যের সঙ্গে বৈঠকের পরে এই নির্দেশ দিয়েছেন তিনি। এবং তার পাশাপাশি প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন তিনি তৎপরতা দেখাচ্ছেন। তার পাশাপাশি ইতিমধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান তার পরিকল্পনা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা তৈরি হয়েছে। তার মাঝে আরো একটি ঘটনা ঘটলো যে চারদিকে বিভিন্ন ঘটনা ঘটছে বাংলাদেশের মধ্যে। একদিকে রাজপথের মধ্যে সাধারণ কর্মীরা নামে, অন্যদিকে ডক্টর ইউনূসের উপর কঠিন কঠিন প্রভাব পড়তেছে। অনেকে সরাসরি রাজপথের মধ্যে নেমে তারা বলতেছে ডক্টর ইউনূসকে তারা চায় না এবং শেখ হাসিনাকে তারা দেশে আনতে চায়। ইতিমধ্যে আমরা কি শুনতে পারি, শেখ হাসিনা একটি কল রেকর্ড ফাঁস করেন এবং সেই কল রেকর্ডে তিনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই কিন্তু তার পরিকল্পনাগুলো বাস্তব হচ্ছে। দর্শক শ্রোতা, সেনাপ্রধানও পদক্ষেপ নেন, তার পদক্ষেপের মাধ্যমেও তুলপার কাণ্ড হচ্ছে। গাইজ, এইসব বিষয় পর্যালোচনা করার পর আমাদের কাছে যে ভিডিওগুলো আসে রাজপথের মধ্যে কি হচ্ছে, কিভাবে শেখ হাসিনা দেশে আসতেছে, ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে, সকল প্রশ্নের উত্তর আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে আপনারা এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি। রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে এবং সেই দিকে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের মানুষের কাছে একটি জিনিস কিন্তু পরিষ্কার হয়েছে যে শেখ হাসিনাই ভালো ছিল। অন্তত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এবং আন্তর্জাতিক সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনাই যে ভালো ছিল এটি কিন্তু মানুষের কাছে এখন অনুধাবন হচ্ছে। এবং সেই মানুষগুলোর মাঝ থেকে আজকে ডিমান্ড আসছে যে শেখ হাসিনা ফিরে আসুক। এবং শেখ হাসিনা নিজেও সেটি বলেছেন এবং বলছেন সবসময় যে আমি দেশে ফিরে আসবো। যারা নির্যাতিত নিপীড়িত মানুষ তাদেরকে তিনি অভয় দিচ্ছেন যে তোমরা একটু ধৈর্য ধরো, আমি দেশে ফিরবো। এবং এই যে যারা সন্ত্রাস করেছে, যারা অকর্ম করেছে, যারা আজকে এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর স্টিম রোলার চালাচ্ছে, তাদের বিচার কিন্তু আমি বাংলার মাটিতে করবো, তোমরা ধৈর্য ধরে থাকো। এবং এর সাথে আরেকটি বিষয়, যে বিষয়টি প্রসঙ্গ আনা দরকার, যে আন্তর্জাতিক অঙ্গন থেকেও কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে নেওয়া বা শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসনের একটি ইঙ্গিত আমরা পাচ্ছি। আমেরিকা তাদের যে মুখপাত্র বা তাদের যে নিয়মিত ব্রিফিং হয়, মুখপাত্র যে ব্রিফিং করেন, সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পরিবেশ তারা দেখতে চায়। পাশাপাশি নরেন্দ্র মোদী, যে কথা তুমি বলছিলে যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং সর্বদলীয় ব্যবস্থা দেখতে চায়, এবং তাছাড়া সেটি প্রশ্নবিদ্ধ থেকে যায়। সুতরাং বাংলাদেশের মানুষের কাছে দাঁড়িয়ে, বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন বলাই যায় যে শেখ হাসিনা ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। উনি যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন এবং দেশে ফিরে উনি রাজনৈতিক কর্ম পরিকল্পনা নির্ধারণ করবেন এবং উনি নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন এবং বাংলাদেশে আওয়ামী লীগ দ্রুততম সময়ের মধ্যেই ফিরছে। এটাই হচ্ছে এখনকার সর্বশেষ মেসেজ। এবং এ বিষয়ে আরেকটি জিনিস আমি যোগ করতে চাই যে ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা নিজে থেকেই আবেদন জানিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের সংগঠিত হবার জন্য দেশের মধ্যে এবং দেশের
অভ্যন্তরে যেসব নেতাকর্মী আছে তাদেরকে সংগঠিতভাবে এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ করার কথা বলেছেন, সংগঠিতভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন এবং তাদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি তৈরির প্ল্যানও কিন্তু তিনি বিভিন্ন অনলাইন ভাষণে বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলেই ভিন্ন। একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী। তবে রাজনীতি করার যে শখটা ছিল সেই 111 সরকারের পর সেটা মানে চিরতরে ওনার মিটা গেছিল। কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলে অন্যরকম। মানে আমাদের লোকাল ভাষায় বলে যে পাঁচাঙ্গুল্লা কপাল বা সান কপাল, কপাল রে ভাই। যে সিস্টেমে তিনি মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটার সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, এরপর ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি ইউনূস নিজেকে আলোকিত করছেন। উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক মন্তব্য আছে, তবে ওনার ব্যক্তি কাজেও দুইটা মন্তব্যের জায়গা সমালোচকরা খুঁজে পায়। এক হচ্ছে উনি সর্বোচ্চ পদ পাওয়ার পরে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো নাই হয়ে গেছে। ইভেন ওনার বিরুদ্ধে যে করের একটা ইস্যু ছিল 600 কোটি না কত কোটি টাকা, এটাও কিন্তু মাপ পাইছেন। গ্রামীণ ব্যাংকেও লম্বা সময়ের জন্য একটা সুবিধা দেওয়া হয়েছে, এটা নিয়ে সমালোচকরা সমালোচনা করেন। কিন্তু এর বাহিরে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে পরিবর্তনের জন্য বলেন, বিশ্বব্যাপী এই মুহূর্তে যে কনসার্ন পাচ্ছেন এগুলোর জন্য বলেন, বা আগামী বাংলাদেশে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো মুক্ত বাংলাদেশ বলেন, এগুলোর জন্য জনগণের একটা অংশ, সব জনগণ আমরা বলতে পারি না, জনগণের একটা অংশ চাচ্ছে তিনি যেন ক্ষমতায় থাকেন। তো এখন গতকালকে আমি একটা নিউজ দিছিলাম যে মার্চ ফর ডক্টর ইউনূস, অনেকে এটা হালকা নিয়েছিলেন তাই না? এবার দেখেন নারায়ণগঞ্জে কি ঘটছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করে। পত্রিকাতে এই শব্দগুলো একটু কানেক্টেড রাখা দরকার। সর্বস্তরের জনগণ এখানে আসে নাই, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা চায় তারাই আসছে। আচ্ছা, রাজধানীর ধনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ানের নেতৃত্বে এই মানববন্ধন তৈরি হয়, সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় কেউ কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলতে পারতো না, এখন দেশের মানুষ স্বাধীনভাবে চলতে কথা বলতে পারছে। আগামী 2-3 বছর এই পরিস্থিতি চলমান থাকলে ভালো একটি পরিস্থিতির মধ্যে আমরা দেশে নির্বাচন করতে পারবো। একদল চাঁদাবাজি অপকর্ম করছে, আবার তারা নির্বাচন করছে। এই বক্তব্যটা সরাসরি বিএনপি কে টার্গেট করা তারা দিচ্ছে। সরকারের প্রতি তাদের দাবি, যারা এই মানববন্ধনে আসছে, যে তাদের দাবি, এনসিপির দাবি, বৈষম্য বিরোধীর দাবি, এগুলো এক দাবি, এগুলো এনসিপির বিভিন্ন শাখা প্রশাখা, এটা তো বোঝাই যায় যে বিচার হইতে হবে, তারপর হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দলমত নির্বিশেষে ডক্টর ইউনূসকে চাই, এই শব্দটা ভুল, দলমত নির্বিশেষে চায় না। বিএনপি চায় তারেক রহমান ক্ষমতায় আসুক, জামাত চায় জামাতের আমির ক্ষমতায় আসুক, অন্যান্য দলগুলো চায় তাদের নেতারা ক্ষমতায় আসুক। মানে ডক্টর ইউনূসকে যারা ভালোবাসেন বা এনসিপির যারা আছেন নেতা, বিভিন্ন সেক্টরের আমজনতা রূপে হোক, যেই রূপে হোক, মানুষ বোঝে যে ওই সেক্টরে কানেক্টেড তারা। তো তাদের বক্তব্য যে আমরা দলমত নির্বিশেষে ওনাকে চাই এবং সংস্কার বাধ্যতামূলক এটা করতে হবে, দেশ গোছাইতে হবে, 2-3 বছর তিনি ক্ষমতায় থাকুন, সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। আর বলছেন যে দেশ থেকে ওনার নেওয়ার কিছু নাই, একবার নিছে না তাও না। ওই যে প্রথমে বলছি বিএনপি কিন্তু এই জায়গাগুলোতে কাউন্টার করে যে নেওয়ার কিছু না থাকলে উনি নিজের করটা কেন মাফ করাইলেন, গ্রামীণ ব্যাংকের যে সুবিধাটা দিলেন 2029 পর্যন্ত, এটা কেন দিলেন? ওনারও নেওয়ার কিছু না কিছু আছে। দেখেন, আমরা সত্যিটা বলতে হবে। তো বলছে ও তার বিদেশে লবিং করার ক্ষমতা আছে, এটা সত্য। ওনার স্বজন হারানোর বেদনায় যেটা উনি বিক্রি করে খাবেন, এটা আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা ইস্যুতে বলছেন। ওনার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটাও সত্য। তিনি নিজের যোগ্যতা এখানে এসেছেন। তাদের মিটিং এ একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত, এবং সেখানে আলোচনাটা ছিল এরকম, যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে। এই ফাঁসির আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে। এবং আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন আগে একজন এনসিপির এখন নেতা, আগে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই ঝোলার কথা বলেছিলেন, এবং একদম রিসেন্টলি সার্জিস আলম তিনিও বলেছেন তাদের আসলে যেদিকে তারা যাক তাদের ঝুলতে হবে। অর্থাৎ এই যে একটা আতঙ্ক, প্রস্থানের আতঙ্ক এবং আতঙ্কের পরে ধরা পড়লে ফাঁসিতে ঝুলতে হবে, এরকম একটা আতঙ্ক তাদের পেয়ে বসেছে। এই কেন পেয়ে বসেছে বা কি জানি না। সংবিধান তারা লঙ্ঘন করেছে, বেআইনিভাবে দেশের ক্ষমতা দখল করেছে, অবৈধ, এবং সেটি অবশ্যই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। কিন্তু ক্ষমতা দখলের সময় তাদের খেয়াল ছিল না, কিন্তু এখন তারা এটা খুব টের পাচ্ছে এবং তাদের মধ্যে ভীষণ ভীতি কাজ করছে। এই অবস্থায় গতকাল সেনাপ্রধান এই ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, অনেকদিন পরে তাদের দেখা সাক্ষাৎ হলো। তো এখানে অনেকেই জানতে চেয়েছেন বা খুব আগ্রহী যে তাদের মধ্যে আলোচনাটা কি হয়েছে। আমি খবরটা পেয়েছি। এখানে একটা জিনিস, আপনি জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করতে পারবেন, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে কথা বলেন বা তার আচরণ, তিনি অত্যন্ত মার্জিত এবং খুব ভদ্র একটা ছেলে যাকে বলে, হ্যাঁ, তো অত্যন্ত মার্জিত স্বভাবের একজন জেনারেল। রাজনৈতিকভাবে তার যে পারফরমেন্সই হোক বা অন্যভাবে হোক, তো তিনি খুব ভদ্রভাবে ডক্টর ইউনূসকে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসকে বলেছেন যে স্যার, বর্তমানে বাংলাদেশের কি অবস্থা এটা আপনি খুব ভালো জানেন, এবং
বাংলাদেশের ব্যাপারে আমেরিকার কি অবস্থান সেটাও আপনি ভালো জানেন, এবং তিনি ডক্টর ইউনূসকে স্মরণ করিয়ে দেন যে কিভাবে কোন পদ্ধতিতে তিনি ক্ষমতা এসেছেন, এবং তিনি বলেছেন যে যেভাবে তিনি আমেরিকার সহায়তা নিয়ে ক্ষমতা এসেছিলেন সেই বাস্তবতা এখন আর বিরাজ করছে না, এখন পরিস্থিতি বদলে গেছে। এবং ডক্টর ইউনূসকে বলেছেন যে তিনি যে কোনো সময়ে নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তাকে হয়তো তখন কাজ করতে হবে। এবং ডক্টর ইউনূসকে জেনারেল ওয়াকার সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে এই যে জঙ্গিবাদের উত্থান, আইন শৃঙ্খলাহীনতা, এই যে ঘটনাগুলো ঘটছে, এটা দেশের বাইরে কিন্তু খুব নেগেটিভ একটা ধারণা তার সম্পর্কে যাচ্ছে। এবং তিনি যেহেতু একজন নোবেল লরিয়েট, বিশ্বের অনেকের সাথেই তার যোগাযোগ আছে, তিনি একটা গ্লোবাল ফিগার, সুতরাং জেনারেল ওয়াকার তাকে সব মনে করিয়ে বলেছে যে দেশ যদি এইভাবে চলে তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। এবং জেনারেল ওয়াকার বলেছেন যে আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম, আমি আপনাকে সতর্ক করে গেলাম, বাকিটা আপনি যেটা ভালো মনে করেন সেভাবেই করবেন। তো জেনারেল ওয়াকারের পক্ষ থেকে আসলে ডক্টর ইউনূসকে একটা মোটামুটি ওয়ার্নিং ধরনের ভদ্র ভাষায় দেওয়া হয়েছে, টু গেট রেডি ফর এনি ইনস্ট্রাকশন দ্যাট মে কাম টু হিম। হ্যাঁ, কারণ তিনি তো একটা মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা এসেছেন। তো এটাই দ্যাট ওয়াজ নট দ্য ফাইনাল থিং। এবং পাশাপাশি যে এই যে ইউনূস শিবিরের একটা আতঙ্ক, কখন তাদের মানে চলে যেতে হয়, চলে যাওয়া তো একটা ভালো কথা, কিন্তু ধরা পড়লে কি হবে, ফাঁসিতে ঝুলতে হবে, এই আতঙ্কেই তাদের দিন কাটে। হঠাৎ দেখি আকাশ লাল হয়ে গেছে, সংসদ ভবনের আকাশ লাল হয়ে গেছে। তারপরে দেখি একে একে ভোটার আসতেছে, শহীদরা আসতেছে, সংসদ ভবনের আকাশে বুক চিতায় বলতেছে আমি ভোট দিছি, আমি ভোট দিছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ভোট দিছি। মুগ্ধা এসে বলতেছে পানি লাগবে পানি, আমি ভোট দিছি আমি। ওইখানে ওই যে সুজন রিক্সাওয়ালা, সেও আকাশে সেলুট দিয়ে বলতেছে আমি ভোট দিছি আমি। হ্যাঁ, এরাই ভোট দিছে, ওরা ভোট না দিলে কিভাবে উনি আসতেন, কিভাবে ক্ষমতায় বসলেন? 8ই আগস্টে উনি যখন চেয়ারে এসে বসলো, সারা দেশের মানুষ সবাইকে মেনে নিচ্ছেন না, অর্ধেক দেশের অর্ধেক মানুষ মনে করছে উনি আবার কেন আসলো, উনি কি করবে। কিন্তু ধীরে ধীরে উনার কর্ম দিয়ে উনি মানুষের মন জয় করে নিছে। 8 মাস পর দেখেন উনার প্রতিটি কথা সত্যি হতে যাচ্ছে। উনি কিন্তু বলছিলেন, অনেক আগে বলছিলেন ইয়াংদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, যুব সমাজকে জায়গা ছেড়ে দিতে হবে, আমাদেরকে সরে যেতে হবে, মানে বয়স্ক মানুষগুলাকে সরে যেতে বলতেছে, জওয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে বলতেছে, তাদের হাতে দেশ তুলে দিতে হবে। এই কথাগুলো উনি বলতেছিলেন, মানে নিজের মুখে বলছেন যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার। তারা আরেক জগতের মানুষ, আমরা তাদেরকে আটকে রেখেছি। আমরা যারা বয়স্ক তারা পুরনো চিন্তা, পুরনো ধারণা, পুরনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখেছে। নতুনরা তাদের নতুন ধারণা, নতুন চিন্তা, নতুন কাঠামো নিয়ে অগ্রসর হবে, এই পথ ছেড়ে দিতে হবে। কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া, যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমাদের পথ হলো তাদেরকে ভাবা দেওয়া যে চলো। এই আনন্দ শোভাযাত্রায় কি আপনারা ইঙ্গিত পান নাই? জুলাই অভ্যুত্থানটার চেতনা পুরা ভরপুর ছিল না? পুরা জুলাই আগস্টের চেতনায় ভরপুর। তার মানে উনি যা বলছেন দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন। উনি বলছেন কিন্তু জওয়ানদের হাতে সবকিছু ছেড়ে দিতে হবে, এবং জওয়ানদের হাতে ছেড়ে দিবে বলেই তো ওই যে এনসিপি পার্টি, এই যে বিএনপি বারবার বলে যে নির্বাচন দিতে হবে, নির্বাচন বিলম্বিত করা যাবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বলার পিছনে কারণ আছে তো, বিএনপি বুঝে ফেলছে তো, আমরা সাধারণ মানুষরা বুঝতেছি না, বিএনপি বুঝবে না। ওরা হলো পোড় খাওয়া রাজনীতিবিদ, গত 16 বছর ওরা ফাইট দিয়েছে তো ভাই, ওদের পুরো জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, বাড়ি ছাইরা পালাইছে, সবই ঠিক আছে। তারা কিন্তু বুঝতে পারতেছে যে বর্তমান সরকার গোপনে একটা দল গঠন করতেছে, গোপনে না ভাই, প্রকাশ্যে একটা দল গঠন করে ফেলাইছে। আর এই দলটার পিছনে সমস্ত ইসলামিক মাইন্ডের যতগুলো দল আছে সবাই আছে, সব দিক থেকে আছে, ফাইন্যান্সের দিক থেকেও আছে, মন থেকে সাপোর্ট আছে, বুদ্ধি পরামর্শ দিক থেকে আছে, সবকিছু ভাই এই দলের পিছনে আছে। সরকারের ছত্র ছায়া জায়গা যদি একটা দল হয়ে যায়, আর ওই দল যদি নির্বাচনে সুযোগ সুবিধা নিয়ে নেয় এবং নির্বাচনের আগে যদি পুরো দেশে তাদের সেটিংটা কইরা ফেলাইতে পারে, অলরেডি তো তারা তাদের প্রার্থী নির্বাচন করতেছে, কোথায় কাকে দিবে, কার বিরুদ্ধে কাকে দাঁড় করাইবে, এইসব চলতেছে। এই কথাগুলো আমার না, বিএনপি হাইকমান্ড তারেক রহমান সাহেব বলছে যে ওনারা তো ভিতরে ভিতরে নির্বাচন শুরু করে দিছে। কিন্তু আমিও বলি হ্যাঁ, নির্বাচন শুরু করে দিছে, নির্বাচন হয়ে যাবে, নির্বাচন অবশ্যই হবে 2026-এর জুনে, জুনের পরে যাবে না, জুনের আগেই নির্বাচন হবে। ওইটাই রোডম্যাপ, ওই রোডম্যাপ অনুযায়ী সবাই নির্বাচনে নাইমা যান। ওনারা নাইমা গেছে এবং অনেক দূর আগে গেছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থান থেকে যে দলটা জন্ম নিল, যে দলটা আজকে সংসদ ভবনের আকাশে আইসা জানায় দিয়ে গেল যে আমরা নির্বাচন করছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, কি মানে আংশিক হবে, বাকিটা ফিনিশিং নির্বাচনের পরে হবে। আবার কেউ কেউ বলছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা হতেই থাকবে, হতেই থাকবে। এই ধরনের নানা আওয়াজ কিন্তু উঠছে। সরকার যখন একাধিক সংস্কার কমিশন করেছেন, তার আগেই, এই সরকার দায়িত্বে নেওয়ার আগেই, আরো প্রায় 2 বছর আগেই বিএনপি কিন্তু, যখন বিএনপির জন্য এই দেশে একটা চরম প্রতিকূল অবস্থা, সেই সময়ে বিএনপি কিন্তু
সংস্কারের একটা রূপরেখা দিয়েছিল, তারা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছিল এবং সেই সংস্কারে তারা 31 দফা নিয়ে আলোচনা করেছিল। নতুন যে সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছে এবং সংস্কার প্রস্তাবনা এসেছে বিভিন্ন সংস্কার কমিশনের কাছ থেকে, তার সঙ্গে দেখা গেছে অনেক ক্ষেত্রেই বিএনপি সেই 31 দফার মিল রয়েছে, দু একটা জায়গায় একটু একটু অমিল রয়েছে। কাজেই এটা হওয়াটাই স্বাভাবিক এই কারণে যে দেশ তো এটাই, এই দেশের জন্য সংস্কার দরকার, যেই বলুক না কেন তারা তো পজিটিভ কিছুই বলবে, কাজে সেগুলো মিলে যাওয়ারও একটা সম্ভাবনা কিন্তু সবসময় থাকে। এগুলো হলো আমার আজকের আলোচনার উপক্রমণিকা বা ভূমিকা। আমি এখন মূল আলোচনায় যাচ্ছি। মূল আলোচনা এই সংস্কার নিয়ে। সে আলোচনা হলো যে রবিবার মানে গতকালকে বিএনপি রাষ্ট্র মেরামতের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও নাগরিক ভাবনা এই নামে, এই শিরোনামে তারা একটা আলোচনা সভা করেছিল এবং সেই আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মিস্টার তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সেখানে অনেক কথাই বলেছেন। কি কথা বলেছেন সেখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে, অনেকে অনেক আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। এখানে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে, বিশেষ করে আওয়ামী লীগ কী করতেছে তাদের পরিকল্পনা এবং দেশের মধ্যে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কথা বলে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।